এখন আমরা চলে এসেছি ফরেস্ট রিসার্চ সেন্টার। চলে এসেছি আমরা এখন রাভারস্কেপ মানে গুচ্ছ পানি হচ্ছে সহস্রধারা, সারাক্ষণ এরকমভাবে বৃষ্টির মতো জল পড়ে চলেছে। গুড মর্নিং সবাইকে দেরাদুন থেকে। আজ আমাদের উত্তরাখণ্ড ট্রিপের লাস্ট দিন। আজ আমরা দেরাদুনের কিছু এখানকার লোকাল সাইট সিন করবো। আজ আমাদের রাতে ট্রেন আছে রাত 9:30 দেরাদুন থেকে। তো সারাটা দিন আজকে একটু দেরাদুনটা ঘুরবো, ঘুরে রাতে ট্রেনে উঠবো। এখানে কার অথবা বাইক রেন্ট করে তো ঘোরা যায়ই, তার সাথে বাজেটে ঘুরতে হলে অটো করেও ঘোরা যায়। অটো 1500 টাকা বলছিল, তো দরাদরি করে আমরা 1300 টাকা বলেছিলাম, তাতে রাজি হয়ে গেছে। এই 1300 টাকায় আমরা ঘুরে দেখব 5টি পয়েন্ট। সকালবেলা 1 কাপ চা আর কচুরি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দেরাদুন শহরটি ঘুরে দেখার জন্য। ব্রেকফাস্টে পার হেড খরচ পড়েছিল 60 টাকা। ঘড়িতে এখন সময় সকাল 10টা। আমরা আজকে অটো করে দেরাদুনের সাইট সিন করব। দেরাদুন শহরটা দেখে মনে হচ্ছে না যেটা দেরাদুন, মনে হচ্ছে পুরো কলকাতাতেই রয়েছে। সবার প্রথমে আমরা দেখতে চলে গিয়েছিলাম দেরাদুনের বিখ্যাত ফরেস্ট রিসার্চ সেন্টার। ফরেস্ট রিসার্চ সেন্টার, তো এই ফরেস্ট রিসার্চ সেন্টারে অটো সহ আমাদের 3 জনের টিকিট ফেয়ার নিল 70 টাকা। 3 জনের পার হেড 15 টাকা করে, আর অটোর জন্য 25 টাকা। এই গেট থেকে মেন পয়েন্টে যেতে কিন্তু অনেকটা রাস্তা, তো আপনারা চাইলে গাড়ি নিয়েও যেতে পারেন, পায়ে হেঁটে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। এখন আমরা চলে এসেছি ফরেস্ট রিসার্চ সেন্টার। তো গেটে ঢোকার মুখে এন্ট্রি করতে হলো, সেটা 70 টাকা নিয়েছে অটো সমেত, আর 4 ঘন্টা টাইম। আবার ভিতরে এসে এখানেও কিন্তু এন্ট্রি টিকিট করতে হচ্ছে। এন্ট্রি টিকিট মাথাপিছু 60 টাকা। এটি কিন্তু ভিতরে মিউজিয়াম দেখার জন্য। যদি আপনারা মিউজিয়াম না দেখতে চান তাহলে কিন্তু কোনো টিকিট লাগবে না। এই হচ্ছে মিউজিয়াম, আর এই পুরো গার্ডেন অনেকটা বিস্তৃত এরিয়া জুড়ে, প্রায় 50 একর জমি। তো এই ফরেস্ট রিসার্চ সেন্টারটা সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। ভীষণ সুন্দর জায়গা। এখানে টোটাল 6টি মিউজিয়াম আছে। বিভিন্ন ঘরে বিভিন্ন রকম জিনিস প্রিজার্ভ করা রয়েছে। এখানে বিভিন্ন রকমের কাঠ, নানান রকম উদ্ভিদ, বিভিন্ন রকমের ছত্রাক, পাতা এবং গাছপালা এখানে প্রিজার্ভ করা রয়েছে, এবং সমস্ত রকম বর্ণনা কিন্তু এখানে ডিটেলে দেওয়া রয়েছে। এখানে রয়েছে বনাঞ্চল গবেষণার উন্নত কাঠামো আর বিভিন্ন সরঞ্জাম। এখন জাতীয় ঐতিহ্যবাহী স্থান হলো এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এখানে ছত্রাক সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলে দেওয়া রয়েছে। তো এখানে ঘুরতে কিন্তু বেশ সময় লাগবে। ভিতরের বিল্ডিংয়ের ডিজাইন ভীষণ সুন্দর। বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত এই বিল্ডিং। প্রথম পয়েন্ট দেখে নেওয়ার পর আমরা চলে এলাম সেকেন্ড পয়েন্ট দেখতে, তপকেশ্বর মন্দির। চলে এসেছি তপকেশ্বর মন্দির। তো এখানে সব রকম ডালা রয়েছে, 50, 150, 100। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, আমরা এবার এগিয়ে চললাম। নেবে একটু নিচের দিকে যেতে হবে। দ্রোণাচার্যের সাধনা স্থল ছিল এই তপকেশ্বর। এটি হলো মন্দিরের গেট, এখানেই জুতো খুলে প্রবেশ করতে হবে। ওইখানে রয়েছে মাতা বৈষ্ণোদেবী মন্দির, তার পাশে একটা বিরাট বড় বজরংবলীর মূর্তি রয়েছে, আর এই নিচে দিয়ে বয়ে চলেছে তমসা নদী। এই তপকেশ্বর মন্দিরের আশেপাশে যেসব ঘরবাড়ি রয়েছে তার নাম তপকেশ্বর কলোনি। এই হচ্ছে চুনা পাথরের তৈরি গুহা। কিছুটা অরিজিনাল গুহা রয়েছে আর কিছুটা কংক্রিট দিয়ে বানানো এই মন্দিরটা। এই হচ্ছে গুহার ভিতরে আমরা ঢুকছি। ভীষণ ঠান্ডা, পুরোটা পাথর।
এখানে হনুমানজির মূর্তির সাথে রয়েছে রাম সীতা এবং অন্যান্য আরও মূর্তি। এই হচ্ছে মন্দির, অর্ধেক অরিজিনাল চুনাপাথরের গুহা আর অর্ধেক কংক্রিট দিয়ে সাজানো এই মন্দির। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার জন্ম হয়েছিল এই গুহাতে। অশ্বত্থামার উপাস্য দেবতা ছিলেন এই তপকেশ্বর মহাদেব। তো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে যেখানে বাবা তপকেশ্বরের শিবলিঙ্গ রয়েছে সেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না, তাই আমরা ওই স্থানের কোনো ভিডিও তুলিনি। ভিতরে যে মহাদেব দেখলাম, তো মহাদেবের মাথায় অনবরত ওই পাহাড়ের মাথা থেকে টপটপ করে জল পড়ছে, হয়তো এ কারণেই নাম হয়েছে তপকেশ্বর মহাদেব। এই মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের এখানে একটা বড় গণেশজির মূর্তি রয়েছে। এই হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এই গুহার ভিতর দিয়ে যেতে হয় মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এরকম গুহার ভিতরে চারিদিকে লাইট দেওয়া রয়েছে। এইরকম গুহার ভিতর দিয়ে কিন্তু যেতে হবে মায়ের কাছে। একটা জায়গায় এসে তো ভীষণ নিচু হতে হচ্ছে। তো এই হচ্ছে মাতা বৈষ্ণোদেবী। আমরা এদিকে গুহা থেকে এলাম। খুব সুন্দর করে মায়ের দর্শনও করলাম। তপকেশ্বর মন্দির, মাতা বৈষ্ণোদেবী সব দর্শন করা হয়ে গেল। ভীষণ ভালো জায়গা, পুজো দিয়েছি। চলে যাব 3 নম্বর গন্তব্যস্থল গুচ্ছপানি বা রাবার স্কেপ দেখতে। বোর্ডে দেখলাম এখান থেকে গুচ্ছপানির দূরত্ব 9 কিলোমিটার। তো যারা বুট পরে আসবেন, তো জুতো এরকম জলে নামার জন্য এরকম জুতো ভাড়া দেওয়া হচ্ছে। কিতনা? 10 রুপে, 10 টাকা করে। তো আমাদের জুতো লাগবে না, আমরা অলরেডি জলে নামার জন্য সব টপস পরেই এসেছি, তো আমরা নিলাম না। ঘড়িতে সময় এখন 12টা 50। তো আমরা এখন গুচ্ছপানির কাছে চলে এসেছি। একটু খিদে পেয়েছে, তাই একেবারে লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি। লাঞ্চে ভাত সবজি থালি সিস্টেম 150 টাকা। ফুড কোর্টে আমরা লাঞ্চটা সেরে তারপর আমরা ভিতরে ঢুকবো। তো এখানে এসে তো অনেকে স্নানও করেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে চেঞ্জিং রুমও রয়েছে। আমার পেছনে এখানে রয়েছে 30 টাকা করে চেঞ্জিং রুম। আর এখানে কিন্তু ক্লক রুমও দেখতে পাচ্ছি, আর জুতো ভাড়া পাওয়া যাচ্ছে, কারণ জলের মধ্যে যেতে গেলে তো জুতো লাগবে সেক্ষেত্রে। আর এই ক্লক রুম রয়েছে এখানে ব্যাগপত্র রাখার জন্য। তো এই চলে এসেছি আমরা এখন রাবার স্কেপ মানে গুচ্ছ পানি। এখানে টিকিট ভাড়া হচ্ছে পার পারসন 35 টাকা। এখানে প্রি ওয়েডিং শুটিংও হয়, এখানে তার চার্জ রয়েছে 2500 টাকা। সকাল 7টায় খোলে আর সন্ধ্যে 6টায় বন্ধ হয়। তো এই সামনে বয়ে চলেছে তমসা নদী। এখানে একটা দেখছি ছোট্ট মতো পার্ক করা রয়েছে, বিভিন্ন রকম ওই বাচ্চাদের দোলনা অ্যাক্টিভিটি করার জন্য। এখানেও কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে, আর একদম এই সামনেই কিন্তু এখানেও কিন্তু জুতো পাওয়া যাচ্ছে। দূর থেকে নেবার দরকার না হলে এই কাছ থেকেও নিতে পারেন। এই শুরু রাবার স্কেপ। বেশ স্রোত রয়েছে, আর জল একদম পুরো স্বচ্ছ কাচের মতো। নিচে পাথর ফাথর সমস্ত কিছুই দেখা যাচ্ছে। মোটামুটি ঠান্ডা, প্রথমটা যখন নামলাম ঠান্ডা, কিন্তু অতটাও ঠান্ডা ছিল না জলটা। দেরাদুনে এলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগবে, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। উইকেন্ডে এলে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে, যতটা সম্ভব সকাল সকাল এলে ভিড়টা কম থাকে। তো আগেকার দিনে যখন ডাকাত ছিল, তো ডাকাতরা সমস্ত জিনিসপত্র চুরি করে এই গুহার ভিতরে আশ্রয় নিত। সেই জন্যই কিন্তু এই গুহার নাম হচ্ছে রাবার স্কেপ। গুহার ভিতরে লুকিয়ে পড়লে কেউ আর খুঁজে পেত না।
কোথাও জল কম রয়েছে, কোথাও আবার এক হাঁটু জল, কিন্তু জলের প্রচণ্ড স্রোত এবং নিচে পাথর রয়েছে, তো খালি পায়ে কখনোই নামবেন না, পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গুহাটা কিন্তু অনেকটা লম্বা, এটি লম্বায় প্রায় 600 মিটার। এটি চুনা পাথরের গুহা। চলে এসেছি গুহার এন্ড পয়েন্টে। এরপরে কিন্তু এখান থেকে আর যাওয়া যাবে না। এখান থেকেই জলধারা বাইরের দিকে বেরিয়ে তমসা নদী হয়ে চলে যাচ্ছে। তো এই রাবার কেভের এন্ডিং পয়েন্টে চলে এসেছি, আর এরপরে প্রচণ্ড জলধারা নামছে, এখান থেকে আর যাওয়া যাবে না। তো এই কেভের উপর দিয়ে আমরা এই জায়গাটাতে উঠে পড়েছি। আর একটু উপর দিকে ওঠা যায়, কিন্তু আমরা আর উঠলাম না, কারণ উপরে বিশেষ কিছু ছিল না, তাই আমরা আবার ফিরে এলাম। উপর পর্যন্ত উঠে গেছি রাবার কেভে, পুরো এখানে এসে এন্ড, তারপর এখান থেকে উপরে এই পেছন দিক দিয়ে উঠে এসেছি। অসাধারণ জায়গাটা। মাথার উপরে দেখলাম পাথরটা এইভাবে আটকে রয়েছে, ভয় ভয় লাগছিল, এই না মাথায় পড়ে যায়। এখানে দেখছি এক জায়গায় লেখা রয়েছে ড্রোন শ্যুটের প্রাইস, কাপল শ্যুট, সিঙ্গেল শ্যুট, ফ্যামিলি শ্যুট 350, 500 সবকিছু, গ্রুপ শ্যুট, তো কেউ চাইলে করতে পারে। এবার চলে এলাম চতুর্থ পয়েন্ট, সাই বাবা মন্দির। দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট মতো। ভিতরটা ভীষণই সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিন্তু ভক্তদের প্রসাদ দেওয়া হয়। আর এই নিচে রয়েছে আরো অনেকগুলো মন্দির। মাতারানী রয়েছে এবং পাশে শিব পার্বতী, গণেশ, বাবা মহাদেব, ভৈরব, রাম সীতা, গণেশজি, সাই বাবার বড় মূর্তি। তো আমরা সাই বাবার মন্দির দর্শন করে এবার যাচ্ছি লাস্ট পয়েন্ট, সহস্রধারা। এখন এসে উপস্থিত হয়েছি সহস্রধারা। এই সহস্রধারা, এখানে একটা মন্দির রয়েছে সুন্দর। তো এই হচ্ছে মন্দির, মাতা বৈষ্ণবমাতা। আর এখানেই জল সারাক্ষণ টপছে। আর এখানে রয়েছে বাবা মহাদেব। উপরে রয়েছে এরকম বাবা মহাদেব রয়েছেন, আর অনবরত প্রাকৃতিক উপায়ে সারাক্ষণ বাবার মাথায় জল পড়ে চলেছে। চুনা পাথরের গুহা। সহস্রধারা এলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। তো এই হচ্ছে সহস্রধারা, অনবরত জল পড়েই চলেছে, পুরো বৃষ্টির মতো জল পড়ছে সারাক্ষণ, এরকম ভাবে জল পড়েই চলেছে। এত জল যে কোথা থেকে আসছে কেউ জানে না। তো এই অনবরত বৃষ্টির মতো জল পড়েই চলেছে সারাদিন। এই হচ্ছে সহস্রধারা। এখানে বয়ে চলেছে কালী নদী। এই নদীটি কিন্তু আগে অনেক চওড়া হয়ে বয়ে যেত। গত বছর অত্যন্ত বৃষ্টি এবং বন্যার কারণে কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এইখানে এখন দেখছি কুণ্ডের তো এই অবস্থা, এখন তো কেউ কুণ্ডে চান করে না। তো একজন বললো যে কুণ্ডের মধ্যে যে জলটা আসে ওটাই একমাত্র সালফার মিশ্রিত ঠিকঠাক জল। সালফার মিশ্রিত এই নদীতে বহু মানুষ কিন্তু স্নান করতেন। বলা হয় এই জলে স্নান করলে সমস্ত শরীরে চর্মরোগ ভালো হয়ে যায়, কিন্তু এখন সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। এই নদী বইছে, আর আমরা যে গিয়েছিলাম ওখানে হচ্ছে মন্দিরটা। ঘড়িতে এখন সময় 4:40। তো আমাদের দেরাদুনের 5টা পয়েন্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে।
এই অটো করে আমরা সমস্ত সাইট সিন করেছিলাম। তো সকাল 10টা নাগাদ আমরা যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে 4:40। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সস্তায় যদি কেউ হোটেল চায় তো এখানে রয়েছে আগরওয়াল ভবন। এটা কিন্তু স্টেশন থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে আসা পথ। এখানে এসে কিন্তু থাকতে পারেন, অনেক সস্তায় ভালো রুম পেয়ে যাবেন। আগরওয়াল ভবনের প্রপার্টি কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, এই সমস্ত দিকে কিন্তু রুম রয়েছে। ঠিক আছে, আমি একটা রুম দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রুম, ডবল বেড, একটা টেবিল রয়েছে, এখানে বসার চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম এরিয়াটাও বেশ বড়, গিজার রয়েছে, বেসিন রয়েছে, কুমোড রয়েছে। এখানে একটা রয়েছে কিচেন সেটআপ রয়েছে। কিচেন সেটআপ ঠিক না, একটা রুম মতো করা রয়েছে। সামনে একটা বড় আয়না রয়েছে। ঘড়িতে সময় সন্ধে 7:30। আমাদের আজকে ট্রেন রয়েছে রাত্রি 9:30, তাই একটু খাবারের সন্ধানে বাইরে চলে এলাম। ডিনার করে নিলাম রুটি আর তড়কা দিয়ে। এই দেরাদুন স্টেশনের সামনেই কিন্তু রয়েছে এরকম ট্যাক্সি কাউন্টার, কোথাও যাওয়ার জন্য বুক করতে পারেন। আচ্ছা, আর এই রেলওয়ে স্টেশনের একদম এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে বাস, মানে যে কোনো হিল উপর দিকে যাওয়ার বাসগুলো কিন্তু রয়েছে, মসুরি, সুরকন্দা মাতা টেম্পল, আরও বিভিন্ন দিকে যাওয়ার কিন্তু বাস ওখানে রয়েছে। এখানে কিন্তু এরকম বাইক রেন্টালও পাওয়া যায়, কেউ যদি চায় এখানে বাইক নিয়েও কিন্তু ঘুরতে পারে। এখানে কিন্তু বাইকের প্রাইস দেওয়া রয়েছে, স্যাটারডে সানডের প্রাইস কিন্তু আলাদা, আর মানডে টু ফ্রাইডের প্রাইস আলাদা, সমস্ত প্রাইস দেওয়া রয়েছে। কেউ চাইলে কিন্তু বাইক রেন্টও করতে পারে। আর এর পাশেই রয়েছে বাসের কাউন্টার। আর এখান থেকে মসৌরি, ধানলটি, হরিদ্বার যেখানেই যেতে চান না কেন এখান থেকে কিন্তু বাস পেয়ে যাবেন। ডিনার করে আমরা ট্রেনে উঠে পড়লাম। এখানে এসে জানতে পারলাম ট্রেন একটু লেটে ছাড়বে। ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কিন্তু ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। ট্রেনটা আমাদের ছিল 12370 কুম্ভ এক্সপ্রেস। দেরাদুন থেকে ছাড়ার টাইম ছিল 9:45, সে জায়গায় ছাড়বে রাত্রি 11টায়। তো 1 ঘন্টা 15 মিনিট লেট আছে। ঘড়িতে এখন সময় 10:27। প্রায় 11টা নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিল। এই দেরাদুন স্টেশনে কিন্তু ক্লক রুম রয়েছে। একদিনের জন্য দেরাদুন ঘুরতে চাইলে আপনারা যদি হোটেল বুক না করেন তাহলে এখানে লাগেজ রাখতে পারেন, পার লাগেজ 30 টাকা। দেরাদুন থেকে ছেড়ে এই ট্রেনটি হাওড়া যেতে সময় লাগবে 29 ঘন্টা 30 মিনিট। পথে পড়বে 24টি হল্ট। ট্রেনটি হরিদ্বার, বরেলি, লখনৌ, বানারস, বক্সার, পাটনা, আসানসোল হয়ে হাওড়ায় ঢুকবে। ট্রেনটির হাওড়ায় ঢোকার টাইম ভোর 3:15। আমরা এখন হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি। ট্রেনটি লেট থাকার কারণে আমাদের সময় লাগলো 36 ঘন্টা। ঘড়িতে এখন সময় 10:10। ট্রেন ঢোকার কথা ছিল ভোরবেলা 3:45, অলরেডি 6 ঘন্টা 25 মিনিট মতো ট্রেন লেট। ভিডিওটি এখানেই শেষ করব, তবে শেষ করার আগে দেরাদুনের সমস্ত খরচের সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। দেরাদুনে ব্রেকফাস্ট পার হেড 60 টাকা, অটো ভাড়া নিয়েছিল 1300 টাকা, আমরা 3 জন ছিলাম, তাহলে ভাগ করলে 434 টাকা। আর এন্ট্রি ফি প্রত্যেক জায়গার আমি একসাথে টোটাল করলাম 119 টাকা। ফরেস্ট রিসার্চ সেন্টারে পার হেড 15 টাকা, অটো ভাড়ার জন্য যে 25 টাকা নিয়েছিল সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করেছি, 9 টাকা পার হেড। 60 টাকা হচ্ছে ভিতরের মিউজিয়াম দেখার জন্য, আর 35 টাকা ছিল গুচ্ছ পানির এন্ট্রি ফি, তো টোটাল 119 টাকা। লাঞ্চ করেছিলাম 150 টাকা থালি, আর ডিনারে পার হেড 100 টাকা। আর আমরা যে রুমে ছিলাম আগরওয়াল ভবন, সেইখানে ডাবল বেডের ভাড়া ছিল 430 টাকা, তো 3 দিয়ে ভাগ করলে পার হেড 143 টাকা। তো আমার টোটাল খরচ দাঁড়াচ্ছে 1006 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সম্পূর্ণ ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই আপনারা ভালো থাকবেন। টাটা।